there's a huge risk that Bangladesh's export or balance of payment যেটাকে বলে সেটাতে আমরা will see more negative effect in the short run, especially 2023-তে bilateral lending, multilateral lending ও কমে যেতে পারে। ফুড সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এখানে এখনো আমাদের যথেষ্ট জনসংখ্যার একটা সাইজেবল পোর্শন এখনো বিলো পভার্টি লাইন। এনার্জি সিকিউরিটি একটা বড় ব্যাপার। ইউএস যদি ইনফ্লেশনকে যদি কমিয়ে নিয়ে আসতে পারে বাই 2023, দেন we'll see recovery coming from the US, meaning that demand will start picking up. Engine শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, when US recovers, US will demand more goods and services from Europe. Europe will then recover. Europe will demand more goods and services from China. China recover শুরু করবে। দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিবিএস ফেস টু ফেস শুরু করছি। আমি শাহরিয়ার খান। আজকে আমাদের গেস্ট ডক্টর হামিদ রশিদ। হামিদ রশিদ হচ্ছে জাতিসংঘের চিফ অফ গ্লোবাল ইকোনমিক মনিটরিং। তার পজিশন থেকে পৃথিবীর যে অর্থনৈতিক যে পরিস্থিতি যাচ্ছে, যে ট্রেন্ড যাচ্ছে, সেটা তার মনিটরিংয়ের একটা অংশ, এবং সেটার অংশ হিসাবে বাংলাদেশের অর্থনীতিও উনি দেখে থাকেন। এবং সেই পার্সপেক্টিভ থেকে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে যে এই বর্তমানে ইকোনমিক ক্রাইসিসটা কিভাবে তৈরি হলো এবং সামনে কি আসছে এবং এর থেকে ওয়ে আউটটা কি। হামিদ, ওয়েলকাম আমাদের এই ডিসকাশনে। এবং অ্যাজ আই সেড যে হাউ ডিড এখনকার সিচুয়েশন যেটা হলো, একটা পুরো পৃথিবীতে একটা রিসেশন লাইক সিচুয়েশন, এটা কিভাবে সৃষ্টি হলো? থ্যাংক ইউ শাহরিয়া। আই থিঙ্ক এটার জন্য আমাদেরকে একটু সময় দিয়ে পিছনে যেতে হবে। গ্লোবাল ইকোনমিতে একটা বড় একটা শক এসেছিল 2008-9-এ, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড গ্রেট রিসেশন যেটাকে বলা হয়। ওখান থেকে রিকভারিটা ওয়াজ স্টিল ভেরি টেন্টেটিভ রিকভারি। দ্য লাস্ট 10 years দ্য গ্লোবাল ইকোনমি অবশ্যই ক্রাইসিস থেকে বের হয়ে এসেছিল, বাট একটা ট্রেন্ড দেখা গেল, সেটা হলো ইনভেস্টমেন্ট ডিডন্ট পিক আপ। আমরা যেটা লং টার্ম ট্রেন্ড দেখি, সেই ইনভেস্টমেন্টটা পিক আপ করেনি গ্লোবালি। সো জব গ্রোথ ওয়াজ স্লোয়ার দেন বিফোর দ্য ক্রাইসিস। তারপরে আপনি যদি দেখেন, ইফ ইউ ফাস্ট ফরওয়ার্ড, আমরা কোভিড যখন হিট করলো, ওয়ার্ল্ড ইকোনমি ওয়াজ নট ডুইং ভেরি গুড। কিন্তু কোভিডে যেটা বড় একটা চ্যালেঞ্জ যেটা আসলো, ইট ওয়াজ এ সাইমultaneous শক টু দ্য গ্লোবাল ইকোনমি, বোথ অন দ্য ডিমান্ড সাইড অ্যান্ড দ্য সাপ্লাই সাইড। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা হলো ডিমান্ড সাইডে হলো যে সবার লকডাউন এবং কমপ্লিট ট্রাভেল রেস্ট্রিকশনের মাধ্যমে দেখা গেল কেউ কিছু কেনাকাটা করতে পারছে না। গ্লোবাল অ্যাগ্রিগেট ডিমান্ড যেটা আমরা বলি, এটা কোলাপসড, ইমিডিয়েটলি কোলাপসড। সাপ্লাই সাইড অন দ্য সেম ইকুয়েশন, সেটা যেখানে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, শিপিং লাইনগুলো বন্ধ হয়ে গেল, এয়ারলাইনগুলো তারা বন্ধ হয়ে গেল, দে অল কাট ডাউন ভেরি কুইকলি। অ্যাজ সুন অ্যাজ উই গট দ্য ভ্যাকসিন, গ্লোবাল ইকোনমি স্টার্টেড রিওপেনিং। রিওপেনিংয়ের সাথে সাথে এর আগে যেটা হলো, there was massive stimulus spending, especially in the US and Europe. অনেকের হাতে, হাউসহোল্ডগুলোতে অনেক টাকা আসলো। So as soon as the economy started recovering or reopening, demand picked up very quickly. কিন্তু supply didn't catch up with the demand. কেন সাপ্লাই সময় লাগে, একটা ফ্যাক্টরি রিওপেন করতে সময় লাগে, একটা রেস্টুরেন্ট ওপেন করতে রিওপেন করতে সময় লাগে, পোর্ট কনজেশন হয়েছিল। এই কারণে we saw a mismatch between demand and supply. That is the first reason যেটা আমাদেরকে মনে রাখতে হবে, that caused inflation. Because inflation এর classic definition হলো too much money chasing too few goods. So goods supply বাড়েনি, services supply বাড়েনি, কিন্তু too much money was chasing it. এটার সেকেন্ড অর্ডার ইফেক্টটা হলো, যখন দেখা গেল যে ইনফ্লেশন বাড়া শুরু করলো, দ্যাট ইজ বিগিনিং অফ 2021। অনেক ইকোনমিস্টরা তারা দে আন্ডার এস্টিমেটেড দ্য রিস্ক। তারা বলছিল ইটস এ ট্রানজিটরি ফেনোমেনা, এটা চলে যাবে উইদিন 3 months 6 months ডিপেন্ডিং অন হু ইউ আস্কড। তারা স্পেশালি ইউএস সেন্ট্রাল ব্যাংক যেটা ফেডারেল রিজার্ভ বোর্ড, তারা বললো যে এটা আমরা খুব বড় একটা থ্রেট হিসেবে দেখছি না। দ্যাট ওয়াজ এ বিগ পলিসি মিস্টেক। তারা তখন মনে করেছে কোনো নো ইন্টারভেনশন ওয়াজ নেসেসারি। অ্যালং দোজ লাইন্স তারা যেটা করছিল, দে ওয়ার লুকিং এট সার্টেন নাম্বারস। নাম্বারটা হলো আনএমপ্লয়মেন্ট নাম্বারটা কমে আসছে, সো ইকোনমি ওয়াজ রিকভারিং। সেখানেও একটা ভুল ছিল, কারণ আনএমপ্লয়মেন্ট নাম্বারস আর নট অ্যাকুরেট পিকচার অফ দ্য ইকোনমি এনিমোর। কেন এখন যেটা হয়, একটা হলো টেকনিক্যাল ডেফিনেশন আছে আনএমপ্লয়মেন্টের, যে 6 মাস যদি মানে ইফ ইউ ডোন্ট look for work actively for 6 months in the US, then you're considered out of the labor force. Then you're not unemployed, you're out of the labor force. এখন দেখা যাচ্ছে unemployment is very low because a lot of people have left the workforce at যেটা labor force participation rate বলে। আরেকটা ব্যাপার হচ্ছে ওখানে একটা মিসম্যাচ হচ্ছে।
Many people who worked 2 jobs, 3 jobs before the pandemic, they don't want to do that anymore. তাদের কিছু পয়সা হয়েছে because of the stimulus and other public sector spending. আরেকটা হলো যে তাদের জব প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। People who were truckers, they don't want to do trucking anymore. আমেরিকাতে বিরাট ইউরোপেও সেটা হচ্ছে। সে কারণে সেকেন্ড এফেক্টটা হলো ইনফ্লেশনটা আরো পারসিস্টেন্ট হয়ে গেল। এটা ফেড বা ইসিবি তার অ্যান্টিসিপেট করতে পারেনি। এই টাইমটাতে আবার ফর ইনস্টেন্স বাংলাদেশের ইকোনমি কিন্তু কোভিডের টাইমটাতে কিন্তু ভালোই উতরিয়ে গেল এবং তারপরে কিন্তু 2021 থেকে কিন্তু খুব ভালো পারফর্ম করা শুরু হলো। এখানে একটু আমি আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই, যখন আমরা দেখি যে ফ্রম এ it's like a spring, you press it very hard and it bounces back very quickly. যেটা 2021 global economy grew very fast. এটা কারণ হলো আমরা বলি এটা kind of a base effect. So you lowered the base and immediately it bounced back. It was a statistical growth. It's not a real growth. তো এখন যেটা 2022 তে আমরা আরো সাস্টেইন গ্রোথ এক্সপেক্ট করেছিলাম, বাট আমরা সবাই ইনক্লুডিং আমার টিম, ইউএনএ, আইএমএফ and the World Bank, we all downgraded our growth expectation. কারণ হলো যে আমরা অনেকগুলো শককে অ্যান্টিসিপেট করতে পারিনি। তার মধ্যে সবচেয়ে বড় শকটা হলো ইউক্রেন ওয়ার ইন ইউক্রেন। এটাতে ডাবল ওয়ামি। এর আগে যেটা হয়েছিল যে আগে ঘটনাগুলো বললাম, এখন যেটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই আবার ডিসরাপ্টেড হলো, স্পেশালি ফুড অ্যান্ড এনার্জি। দে আর দ্য বিগ পার্ট অফ দ্য ইনফ্লেশন বাস্কেট, সিপিআই বাস্কেট যেটা ক্যালকুলেট করা হয় সেখানে। সে কারণে এখন আমরা যেটা দেখছি যে not only it is persistent inflationটা, it is having other effects. Other effectটা হলো যে it is dragging down growth as well. কেন এখন especially the Federal Reserve Board of the US, তারা তো গত মার্চ থেকে rapidly raising interest rates. এই ইন্টারেস্ট রেট রেজ করার ফলে গ্লোবাল ইকোনমিতে ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে। কস্ট অফ borrowing has gone up tremendously. That will further depress investment. কারণ ইনভেস্টমেন্ট ছাড়া গ্রোথ হবে না। So when investment goes down, then it affects economic growth globally. আরেকটা হলো যে debt sustainability has become a major issue. কেন massive globally almost all the debt are denominated in US dollars. এখন আমি বাংলাদেশ থেকে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে অনেকে হয়তো মানে যেহেতু আমেরিকান ইকোনমির এই ইন্টারেস্ট রেট বাড়ানোর বিষয়টা খুব ভালো নাও বুঝতে পারে, এই ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে কি আমেরিকার ইকোনমি কোনো লাভ হচ্ছে? এখানে হলো যে তার they're trying to basically মানে ইকোনমিক থিওরিটা হলো যে when you raise interest rates, consumer demand কমে যায়, because তখন you have a choice of postponing your consumption. তার মানে আজকে যদি ইন্টারেস্ট রেট 3% থাকে, সেখান থেকে যদি 5% হয়ে যায়, some of the money that you would have spent today, যে আমি এটা সেভ করে দিই, that cools down the economy. ইনফ্লেশনটা কমে আসে, কিন্তু সেটা কি হচ্ছে না? হচ্ছে না। কারণ হলো এটার সবচেয়ে বড় আরেকটা ভুল হলো, আমরা উই আর ভেরি ক্রিটিক্যাল অফ দ্য ফেড পলিসিস, এবং এটা ইউএনও আমরা আলাপ করেছি। সেটা হলো যে ফেড actually contributing to more inflation. কারণ একটা বড় পার্ট অফ দ্য ইনফ্লেশন হল হাউজিং কস্ট ইন দ্য ইউএস। ইট ইজ রাইজিং, র্যাপিডলি রাইজিং, এবং ইনফ্লেশন বাস্কেট অ্যাবাউট 40% হলো হাউজিং কস্ট, রেন্ট অ্যান্ড ইম্পিউটেড রেন্ট। এখন হলো যেটা হচ্ছে যখন when interest rate goes up, house construction goes down, supply of new housing goes down, rent বাড়তে থাকে। সেই কারণে ইনফ্লেশনের জন্য যেটা দরকার ছিল, they had much longer term approach, আরো আগে শুরু করা দরকার ছিল। Now they're doing too little or too much too fast. That's what I would say. যে এখন এটাতে বড় একটা নেগেটিভ ইফেক্টটা হলো ডলার ইজ বিকামিং টু স্ট্রং। তার কারণে পৃথিবীর যত জায়গায় ডলার আছে, পৃথিবীর আগে কেবল মানে আমি ইন্টারেস্ট রেট বাড়াচ্ছি আমার নিজের স্বার্থে, সেই স্বার্থটা তাহলে আসলে ওইভাবে সার্ভ করছে না, ওই স্বার্থটা ওইভাবে এফেক্টিভ হচ্ছে না। বিকজ এটা যেটা হচ্ছে এখন মার্কেট ইজ রিয়াক্টিং ভেরি নেগেটিভলি, এবং অনেকের মধ্যে ধারণা জমে গেছে যে ইভেন ইফ উইথ হাই ইনফ্লেশনে যেটা হয়, ইনফ্লেশনের দুইটা পার্ট, একটা রিয়েলাইজ ইনফ্লেশন আর ইনফ্লেশন এক্সপেকটেশনস। ফেড যেটা বলতে যাচ্ছে যে আমরা ইনফ্লেশন এক্সপেকটেশন আগামী 2 বছরের মধ্যে আমরা উইল ব্রিং ইনফ্লেশন ডাউন টু 2%, তাদের টার্গেট ইনফ্লেশন। কিন্তু ফেডের ক্রেডিবিলিটি কমে যাচ্ছে। এটা সেন্ট্রাল ব্যাংকের সবচেয়ে বড় অ্যাসেট হলো ক্রেডিবিলিটি। আমি যদি বিশ্বাস না করি যে ইনফ্লেশন কমে আসবে না, তাহলে ফেডারেল পলিসিস ইনফেক্টিভ, নট ওয়ার্কিং। এখানে মার্কেট পারসেপশন হলো আমেরিকাতে এবং গ্লোবালি যে ইনফ্লেশন ইজ হিয়ার টু স্টে ফর দ্য টাইম বিং। এখন অনেক ইকোনমিস্ট বলছে, ইনক্লুডিং ক্রুগম্যান, জো স্টিগলিটস এন্ড অল দ্য লিডিং ইকোনমিস্ট, ইভেন অন দ্য সেন্টার রাইট ইকোনমিস্ট, তারা বলছে না, এই ইন্টারেস্ট রেট রেজ না করে other ways Fed can fight inflation. সেটা হলো যে এখানে you have to increase spending on sectors যেখানে
ইনফ্লেশন ইজ মানে কজ বাই বটলনেক, লাইক পোর্ট সিস্টেমে, রোড সিস্টেমে, ট্র্যাকিং সিস্টেমে, সেখানে ওই বটলনেকগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, দেন ইউ ক্যান ব্রিং ডাউন ইনফ্লেশন। ওকে, সো এখন আমরা শুনলাম যে আমেরিকার সাইড যে তারা তাদের ম্যানেজমেন্ট করতে গিয়ে তাদের ওইখানে একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে, রেজাল্ট এক্সপেক্টেড হয়নি। কিন্তু এই ডলারের দাম বাড়ায়, এটা কোন কোন ইকোনমিকে, আমরা জানি যে সবাই এখানে পৃথিবীতে 80% যত ইন্টারন্যাশনাল ট্রেড হয় সেটা ডলারে হয়, সো এটা অবভিয়াসলি এটা একটা বিরাট, বাংলাদেশেরও হচ্ছে। এবং কোন কোন ইকোনমি বিশেষ করে এটার ওয়ার্স পিটফলগুলো কি কি? না, স্ট্রং ডলারের অনেকগুলো পিটফল আছে। একটা হলো যে when dollar is very strong vis-a-vis local currency, and if a country যদি অনেক import dependent হয়, import basket যদি দেখা হয়, then basically of you're losing value of the local currency, you're importing inflation. The বাংলাদেশের অনেকটা ইনফ্লেশন হবে imported. It's not domestic inflation. Oil import করা হচ্ছে বা food grain import করা হচ্ছে, সেখানে দেখা যাবে এটা prices are going up because ডলারের যখন 110 টাকা হয়, তো ওখানে টাকাতে যখন কনভার্ট করা হচ্ছে, দেখা যাবে যে this is the inflationary effect of the devaluation of the dollar. তো এটা তো একটা বড় একটা ব্যাপার যে এই ইম্পোর্টেড ইনফ্লেশন গ্লোবালি এফেক্ট করছে বিকজ অফ স্ট্রং ডলার। না, এভরিথিং ইজ প্রাইসড ইন ডলার, হ্যাঁ, কিন্তু লোকাল কারেন্সি কনভার্ট করার পর দেখা যাচ্ছে প্রাইসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, মানে কস্ট অফ ইম্পোর্ট ইজ গোয়িং আপ। সেকেন্ড ইয়েটা হলো যে ইনফ্লেশন, যেটা আগে একটু আগে বলছিলাম যে ইনফ্লেশনের কারণে ফিসকাল স্পেস কমে যাচ্ছে সরকারগুলোর। কেননা বেশিরভাগ সরকারের থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, except for the Gulf countries and the oil exporting countries, তাদের পাবলিক ডেটটা ডিনোমিনেটেড ইন ডলার। ওই ডলার সার্ভিসিং ডেট, কেন একটা বুঝতে হবে সেটা যে যে কোনো গভর্নমেন্ট তাদের ট্যাক্স রেভিনিউ আসে লোকাল কারেন্সিতে, বাট তাদের ডেট সার্ভিসটা হয় ফরেন কারেন্সিতে। সো ফরেন কারেন্সিতে কনভার্ট করতে গেলে, যেমন একটা কান্ট্রি যদি ডলার, তাদের কারেন্সি যদি 50% ডেপ্রিসিয়েট করে, উইথ এভরিথিং হ্যাজ কনস্ট্যান্ট, তাদের ডেট সার্ভিসিং 50% বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে তাদের অন্য জায়গায় স্পেন্ডিং কাট করতে হবে। When you cut spending in other areas, it slows down economic growth, and depending on the economy, it also can be inflationary. হ্যাঁ, কেন সাপ্লাই কমে যাচ্ছে, জিনিসপত্রের ডিমান্ডটা সেম থেকে যাচ্ছে। সো দ্যাট ইজ আ সেকেন্ড এফেক্ট যে ডলারের অ্যাপ্রিসিয়েশনে। এখানে একটা সাইড নোট আমি বলবো যে সিন্স 2020, মার্চ অফ 2020, আমরা সামান্য বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলোকে আমরা দেখেছি যে হোয়াট আর দ্য প্রাইসেস অফ দ্য অ্যাসেট, ডিফারেন্ট অ্যাসেটস। ইফ ইউ ডলারকে যদি আমরা একটা অ্যাসেট ক্লাস হিসেবে দেখি, dollar appreciated by 24% since March of 2020. All other assets have declined. Gold have declined. All the precious metals declined. And the Dow Jones Industrial Index, সবগুলো declined relative to 2020. They all spiked, but they all have come down. The dollar is too strong right now. And এটা একটা a major cause of instability. It's good for the US, but it is bad for the rest of the world. এখানে লাস্ট একটা পয়েন্ট আমি বলবো যে নর্মালি ডিভ্যালুয়েশন অফ ইউর কারেন্সি অর ডেপ্রিসিয়েশন অফ ইউর কারেন্সি, এটা একটা ভালো নিউজ হতে পারে অ্যাট এক্সপোর্টিং কান্ট্রির জন্য, বিকজ ইউর এক্সপোর্ট বিকামস মোর কম্পিটিটিভ। কিন্তু ইফ ইউ হ্যাভ এ লার্জ ইম্পোর্ট কন্টেন্ট ইন ইউর এক্সপোর্ট, তাহলে লাভ হচ্ছে না। হ্যাঁ, এখন আমি বিদেশ থেকে কাপড় এনে এখানে গার্মেন্টস তৈরি করে দেন আই রি-এক্সপোর্ট ইট, সেখানে আই এম নট গেটিং দ্য বেনিফিট অফ ইট। বাট যেসব দেশ আছে দেন দে হ্যাভ অল দ্য লোকাল কন্টেন্টস, তারা কিন্তু বেনিফিট পাচ্ছে উইথ ডলার বিং stronger. আর তার সাথে রিলেটেড ইস্যুটা হলো যে ইম্পোর্ট শুড বি ডিসকারেজড রাইট নাও, অর ইম্পোর্ট শুড বি লোয়ার বিকজ ইউর ইম্পোর্ট ইজ ভেরি এক্সপেন্সিভ দিস ডেজ। কিন্তু ইম্পোর্ট যদি ইনইলাস্টিক হয়, যেমন অয়েল তো ইম্পোর্ট না করে উপায় নেই, হুইট ফুড গ্রেন, হ্যাঁ, সেক্ষেত্রে তারপরেও কোনো লাভ হচ্ছে না। সো নর্মালি যেটা হয়, একটা কারেন্সি যদি ভ্যালু লুজ করে vis-a-vis US dollar, it is usually good for GDP, meaning that your export goes up and import goes down, কিন্তু এখানে সেটা হচ্ছে না। আর ইনফ্যাক্ট মানে এক্সপোর্টের যে ডিমান্ড, সেই জিনিসটাও তো এফেক্টেড হয়ে গেছে, এটা ইউরোপ আমেরিকা সহ সব জায়গায় হয়ে গেছে। এবং and in that light, how do you see the coming times? What is the worst being expected? আমি যেটা আমাদের ইন্টারনাল ডিসকাশন এবং অলসো ডিসকাসিং উইথ আদার ইন্টারন্যাশনাল, উই আর সিং এ পারফেক্ট স্টর্ম ব্রুইং গ্লোবালি। হ্যাঁ, মাল্টিপল ফ্রন্টে আমরা দেখছি যে গ্লোবাল স্লো ডাউন ইজ ইনএভিটেবল. Recession is a technical term, but overall global demand will be significantly lower. Especially Europe would be very badly affected during this winter.
তার মানে বাংলাদেশের মতো দেশ এখানে মোস্ট অফ দেয়ার এক্সপোর্টস গো টু ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা, অবশ্যই তাদের এক্সপোর্ট সাফার করবে। এবং আমাদের যে এক্সপোর্ট যে বাস্কেট যেটা অ্যাবাউট 80% or 75 or 77% of the export is RMG. RMG ডিমান্ডটা ইজ ভেরি ভলেটাইল ডিমান্ড বিকজ ইট ইজ fairly elastic demand, meaning that আমার যদি চাকরি চলে যায়, if I'm unemployed, I don't need to buy a new shirt. I don't need to buy new clothes. তো সেই কারণে there's a huge risk that বাংলাদেশের এক্সপোর্ট or balance of payment যেটাকে বলে সেটাতে আমরা will see more negative effect in the short run, especially 2023-তে we'll see more contraction, meaning that GDP equation এ net export হলো negative. So net export যদি যত বাড়তে থাকবে absolute value, তো জিডিপিটা কমে যাবে। তো সেটা একটা বড় রিস্ক। আর এছাড়া তো আদার রিস্ক আর দেয়ার, আমাদের ইম্পোর্ট কস্ট যেভাবে বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন উড কন্টিনিউ টু রিমেইন ভেরি হাই। মানে এই মুহূর্তে স্টোনেজে থাকাটাই বেটার ছিল আর কি। I'll not go that far, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখানে এই সময়ে one has to be prepared for the storm. একটা জিনিস যেটা আমরা বারে বারে শুনতেছি বিভিন্ন জায়গা থেকে যে 2023-তে ওয়ার্ল্ড ওয়াইড ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার একটা সম্ভাবনা। একটা হলো যে definitely worldwide hunger has risen significantly, partly because যেটা ইউএন প্রোগ্রাম আছে তার মাধ্যমে অনেক ফুড ডিস্ট্রিবিউট হয়। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইজ a major provider of humanitarian assistance, and especially famine stricken regions of the world like Somalia, Eritrea, and those regions, also Yemen and other conflict regions. সেখানে তো ফুড সাপ্লাই অনেক কমে গেছে, এখানে most of the food is to come from Ukraine and Russian Federation. এছাড়া যেহেতু প্রাইস ইনক্রিজ হচ্ছে ট্রিমেন্ডাসলি, সাব-সাহারান আফ্রিকাতে ফুড শর্টেজ উড বি অ্যাকিউট। তার সাথে আরেকটা দুইটা ফ্যাক্টর অ্যাড হচ্ছে। একটা হলো যে গ্লোবাল হারভেস্ট দিস ইয়ার ইজ অ্যাটলিস্ট ইউএস হারভেস্ট যেটা হয়েছে ওয়াজ নট অপটিমাল, মিনিং দ্যাট হারভেস্টের কম হয়েছে। তার সাথে fertilizer prices have gone up tremendously, especially fertilizer that comes out of Ukraine and Russian Federation. That is affecting Latin American production, African production. So overall, the pressure on the food prices will continue to be there. তার মানে যারা at the bottom of the income distribution যারা আছে, যে poverty level এ যারা থাকে, তাদের মধ্যে অনেকের মধ্যে malnutrition, hunger, starvation এবং famine. Famine is again not defined. There's no economic term for that. ওই কন্ডিশনগুলো worsen করতে থাকবে. So definitely we are not. ওইখানে বাংলাদেশেরই অবস্থা 2023-তে কিরকম থাকবে? Bangladesh, I wish I had a crystal ball, but I don't have a crystal ball. But I can see all the risks that are out there. Main risk আমি যেটা আগে বলেছি যে ব্যালেন্স অফ পেমেন্ট একটা ক্রাইসিসের মতো হতে পারে, এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস বলতে যেটা বোঝা হয় যে আমার এক্সপোর্ট বিল পে করতে হবে, উই পে দ্য এক্সপোর্ট বিলস with either through import income and also from whatever reserves we have or new borrowing. This is the combination of flows. এই ফ্লোগুলো কমে যাচ্ছে, ট্রেড ইম্পোর্ট চ্যানেলে ইম্পোর্ট ইনকাম কম আসবে, bilateral lending, multilateral lending ও কমে যেতে পারে, but we also have to service our debt. ইনফ্লো আউটফ্লোর মধ্যে একটা মিসম্যাচের মাধ্যমে সো ব্যালেন্স অফ পেমেন্ট একটা চ্যালেঞ্জ থাকবেই। এটা আরেকটা হলো ফুড সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এখানে এখনও আমাদের যথেষ্ট জনসংখ্যার একটা সাইজেবল পোর্শন এখনও বিলো পভার্টি লাইন, তাদের তো একটা সিরিয়াস একটা এফেক্ট করবে গ্লোবাল ফুড প্রাইসের উপরে। এনার্জি সিকিউরিটি আরেকটা বড় ব্যাপার, যেখানে আমরা তো নেট এনার্জি ইম্পোর্টার, সেখানেও ইউল সি মেজর রিস্ক, মিনিং দ্যাট power rationing, electricity rationing would become more. So এটা কি beyond 2023, 24, 25 কোন পর্যন্ত যাবে বলে এখানে যেটা হয় যে we as economists we try to be optimistic যে আমরা বলি যে 23 would be the bottom out and then 24 will recovery, but personally speaking global bright spots are very limited. এটা interdependent global economy তে we are seeing almost synchronized slowdown. US slowdown, Europe will be worst hit in 2023, and when Europe goes into recession, it will affect China's growth prospects. When China slows down, it affects growth prospects in Latin America and Africa, because they are heavily dependent on exporting the minerals to China. So all of them are dragging each other down, and so it is spiraling down of the global economy. Where do we get the impetus? Where do we see the recovery coming from?
রিকভারিতে যেটা হবে, এগেন ইউ নিড এন ইঞ্জিন অফ গ্রোথ। গ্লোবাল ইঞ্জিন অফ গ্রোথ ইজ ইউএস অ্যান্ড চায়না। দে অ্যাকাউন্ট ফর 50% অফ গ্লোবাল গ্রোথ। এখন যদি ইউএস যদি ইনফ্লেশনকে যদি কমিয়ে নিয়ে আসতে পারে বাই 2023, দেন we'll see recovery coming from the US, meaning that demand will start picking up. Engine শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, when US recovers, US will demand more goods and services from Europe. Europe will then recover. Europe will demand more goods and services from China. China recover শুরু করবে, তখন rest of the world will follow. whatever you said, যে আমি যদি ডিডাক্ট করি, আমি খুব ফ্ল্যাট ভাবে বলি যে ইনফ্যাক্ট ডলারের যে ক্রাইসিসটা হয়েছে, এটা তো আসলে আমেরিকার ইন্টারনাল কতগুলা ম্যানেজমেন্ট করতে গিয়ে ক্রাইসিসগুলো হয়েছে। সো এই সিচুয়েশনটা এরকম হতো না। লেটস সে দেয়ার ওয়াজ ওয়ার, এবং ওয়ার থেকে অন্যান্য ক্রাইসিস হয়েছে, কিন্তু আমার তো এই সিচুয়েশনটা হতো না। মানে এখন যে এক্সট্রিমটা, ইনফ্যাক্ট শুধু আমার না, বাংলাদেশ না, সব দেশেরই যে জিনিসটা হয়েছে, ওভার রিলায়েন্স অন ইচ আদার, এবং ডলারকে একটা মেইন কারেন্সি ধরার ফলে তো এই জিনিসটা হয়েছে। সো বাংলাদেশের জন্য বেস্ট পলিসি এই মুহূর্তে কি, সামনের এইগুলোকে চিন্তা করে? হ্যাঁ, এটা হলো যে আমরা উই আর অল স্টাক উইথ ডলার ওয়ান ওয়ে দ্য আদার। হ্যাঁ, ইটস অলমোস্ট দ্য গ্লোবাল কারেন্সি। এখন অনেক দেশ, অনেক সেন্ট্রাল ব্যাংক যেটা করছে, দে আর হ্যাভিং bilateral swap arrangements. আমাদের দেশেও কিছু চেষ্টা করছে, এগুলোকে আরেকটু অ্যাক্সেলারেট করা দরকার, সো দ্যাট ইউ রিডিউস দ্য ইউজ অফ ডলার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সেকেন্ড হলো যে even in the dollar market, you can buy dollar. If you have a payment that is due 6 months from now, you can hedge against the exchange rate volatility or fluctuation. Dollar, you can buy it in advance in the futures market. যে আমার $100 million আজকে আমি কিনে রাখবো, you're taking a bet, a risk. হ্যাঁ, ডলার যদি পড়ে যায়, then you may lose money, but still it's better to have some kind of hedging. সেটা একটা ব্যাপার। থার্ড হলো যে গ্লোবালি একটা এফোর্ট হচ্ছে যে একটা অল্টারনেটিভ কারেন্সি এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস, ওটাকে ইউজ করা যায় কিনা। স্পেশালি কোভিডের সময় $650 billion ইকুইভ্যালেন্ট অফ এসডিআর ওয়াজ ক্রিয়েটেড, কিন্তু এখন পর্যন্ত এসডিআরটা হয় ওইভাবে ইউজ হচ্ছে না। যেটা অনেকে বুঝতে পারে না, এসডিআরটা হলো every country's own assets. এটা কিন্তু IMF এর অ্যাসেট না। IMF is the custodian of SDR. আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে সমস্যা হয়, SDR টা ড্র করা is better. যেটা হয়, you can go to the IMF against your quota, you can draw some of the SDR. SDR is like any other currency, and central bank can use the SDR to pay other universally. Universally. কিন্তু সবাই শর্টকাটে গিয়ে, SDR is a little bit complex. অনেক ক্ষেত্রে SDR cannot be held by public and private entities. Only central banks can hold it. তো SDR ইউজটা বাড়াতে হবে, so that you are not stuck with very strong dollar for a long period of time. এটা আমেরিকার জন্য খুব লাভজনক না, শর্ট টার্মে লাভজনক, কেন তারা all the capital is flowing back uphill. যেখানে যেখানে ডলার, সব ডলার is outflowing from these countries and going back to the US, because interest rate বেড়ে যাচ্ছে। This is the an irony, সেটা হলো যে when the US rate goes up, then all the dollar flows out, because then you have better return, and somehow US is always seen as a safe haven. So এখান থেকে ডলার চলে গেলে, and that is the risk for the global economy. আমাদের এখান থেকে প্রচুর ডলার পাচারও হচ্ছে because of মানে this same reason that you are saying. এটা মোর ইভেন in aggregate স্কেলেও অনেক বেশি হচ্ছে, যেটা ক্যাপিটাল মার্কেট যেটা হয় যে ইউ হ্যাভ এ বন্ড say in a country X, Y, and Z. এখন ডলার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, you sell the Ghana bond or the Sri Lankan bond, take the money out and send it back to the US, because US government bond এখন 4% return পাওয়া যাচ্ছে. So US bond is considered much safer than the bonds in Ghana. So this is a terrible situation, and it is. মানে I think selfish, মানে এটা হচ্ছে কি, এই একটা ওয়ান ওয়ার্ল্ডের ভিতরে আসলে সব দেশ তো আবার নিজের স্বার্থটাই দেখে। হ্যাঁ, অবশ্যই। সো এটা আমাদের কাছে খুব সেলফিশ, এই সেই গালাগালি করতে পারি আমেরিকার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আমেরিকা তো ধরেন আমেরিকার মতোই, সে তার ইন্টারেস্টেই দেখবে। না, এটা কিন্তু মানে অনেক ইকোনমিস্টরা অনেক আগে থেকেই এটা বলেছে। অ্যাকচুয়ালি যখন আমরা এই কারেন্ট গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম যখন তৈরি হলো আফটার ওয়ার্ল্ড ওয়ার II, ব্রেটন উডস সিস্টেম, দ্য ফাউন্ডার অফ দ্য ইন্টেলেকচুয়াল থিঙ্কিং বিহাইন্ড ব্রেটন উডস ওয়াজ ফ্রম কেইনস, জন মাইনার্ড কেইনস. কেইনস forewarned the US at that time যে আমরা এই ডলারকে তোমার রিজার্ভ কারেন্সি করলে তোমার বেনিফিট পাবা, বাট আলটিমেটলি ইউ উইল হ্যাভ এ ভেরি unstable global financial system, because the money would flow in and out. So he actually proposed back in 1944 that a global currency তৈরি করতে হবে
called Bancor. He had a name for it. Bancorটার মাধ্যমে আমরা সবকিছু সেটেল করব, but you would not depend on one country's currency. But of course, US at that time, the victor after World War II, they rejected the idea completely, and Keynes even showed examples why it didn't work. Britain was before dollar. Britain pound sterling was the reserve currency. বলে যে দেখো, our situation একটা বড় একটা drawback of the being a reserve currency is that you have to constantly run কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। ডলার এত আসছে কোথেকে? ডলার আসছে, ডলার সাপ্লাই দিচ্ছে কিন্তু আমেরিকানরাই। হ্যাঁ, কারণ হলো যে বাই রানিং ট্রেড ডেফিসিট দে আর সাপ্লাইং ডলার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। That is also a serious risk for a reserve currency, কিন্তু overall benefit is still greater than the risks. সেই কারণে এটা হয়েছে SDR was a second sort of an attempt to replace dollar as the reserve currency, কিন্তু SDR কখনো ওইভাবে পিক আপ করেনি। তো you're right. Again, আমেরিকার ইন্টারেস্টের অভাবের কারণে। অবশ্যই এটাতে ন্যাশনাল ইন্টারেস্ট প্রিভেলস, এবং এখানে অন্যান্য দেশ এখন চেষ্টা করছে to reduce their reliance on dollars because of the even before the war, Russia significantly reduced its dollar holdings. China তাই করেছে. China used to hold a lot of US treasuries and US dollar denominated assets, Central Bank of China. এখন তারা দেখতে পাচ্ছে যে it's very risky to hold a lot of dollars. That way probably আমরা দেখব আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগামী 10 বছরে হয়তো একটা অনেক ধরনের ইনোভেশনও যেমন আসবে সায়েন্সের দিকে, আবার ইকোনমির দিকেও বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনাল চেঞ্জ আসবে। সো হামিদ, লট অফ থ্যাঙ্কস, লট অফ ইনসাইটস অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। মানে এই কনভারসেশন চলতেই পারে, অনেক চলতেই পারে। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর দর্শকদের যদি প্রোগ্রাম থেকে কিছু জানতে পারলেন তাহলে আমরা ধন্য, এবং আমাদের প্রোগ্রাম যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।